আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব মেকাট্রনিক্স এন্ড পিএলসি এর সাজেশন নিয়ে। দেখেন মেকাট্রনিক্স এন্ড পিএলসি এটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই একটা ডিফিকাল্ট একটা সাবজেক্ট। কারণ দেখেন এই যে সাবজেক্টটা এটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ঠিক আছে, টোটাল মিলে একটাই মাত্র সাবজেক্ট করা আমাদের, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে স্যার আমরা কিন্তু এটাকে নিয়ে কিন্তু ম্যাক্সিমাম দেখবেন ছাত্ররা কিন্তু এই সাবজেক্টে রেফার খেয়ে যায়। তো আমি যে সাজেশনটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে আজকের জন্য হচ্ছে রচনামূলক দিব, এবং আরেকটা ভিডিও পাবে, সেই ভিডিওতে আপনারা পাবেন আমাদের সংক্ষিপ্ত, এবং এই সংক্ষিপ্তের ভিতরে আপনি কিছু প্রশ্ন সলভ পাবেন, আর কিছু প্রশ্ন সলভ অলরেডি আপনার কিন্তু করে দেওয়া আছে। যেগুলো করে দেওয়া আছে ওগুলো ওখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। ওকে, এখন শুনেন, আপনারা যে শর্ট করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে চলে যাবেন এরকম করেন না। আমি কথাগুলো একটু শুনেন, আমার কথাগুলো শুনলে আপনাদের ইনশাআল্লাহ ভালো হবে। দেখেন আমাদের টোটাল বই থেকে আমাদের রচনামূলক লিখতে হবে 5টা, কিন্তু পরীক্ষা আসবে হয়তো বা 6টা অথবা 7টা। এখন এই যে 6টা বা 7টা, ধরেন স্যার 6টা প্রশ্ন আসলো, এই 6টার ভিতরে তিনটা কিন্তু একদম কম্পালসারি আমরা কিন্তু বলে দিতে পারি যে 3টা প্রশ্ন পরীক্ষায় আসবে, এবং তাহলে আমাদের বাকি থাকে কয়টা? আর 3টা। কিন্তু 3টার ভিতরে আমি লিখবো কয়টা? 2টা। এই 3টা আমি তো টোটাল মিলে লিখতে হবে আমাদের 5টা, তাই না? টোটাল লিখতে হবে আমাদের 5টা। বাসা যদি লিখতে যদি হয় তাহলে আপনি খেয়াল করেন, এই যে 3টার কথা বললাম, এই 3টা স্যার আমাদের বলে দেওয়া যায় যে 3টা প্রশ্ন যেন পরীক্ষা আসবে। সেই 3টা কোন 3টা, সেই 3টা আগে ভালো করে বুঝুন। দেখেন যদি এই 3টা যদি আপনাদের বাজাইতে চান তাহলে আমার সাথে একটু খেয়াল করবেন। প্রথমত দেখেন আপনারা স্যার এই দুইটা প্রশ্ন দেখেন, এই যে স্যার 4 দাগ এবং 5 দাগ, এইটা এরা এরা এই দুটো স্যার তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, মানে এখান থেকে 4 5 6 4 5 6 এই তিনটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। কিন্তু এর ভিতরে এই যে 4 আর 5 নাম্বারটা, এটা এই জন্য ভেরিয়েবল, এই দুটো থেকে একটা ইনশাআল্লাহ প্রশ্ন আপনি পরীক্ষায় পাবেন, ঠিক আছে। 4 আর 5 কিন্তু, হ্যাঁ 4 আর 5 এটা ভালো করে মাথায় রেখে, এই দুটোর ভিতর থেকে ইনশাআল্লাহ একটা পরীক্ষায় থাকার সম্ভাবনা অনেক বেশি। আমি আগে প্রশ্নগুলো বলে দিই, তারপরে আমি বলতেছি। এই দুটোর থেকে একটা ইনশাআল্লাহ পাবেন। এরপরে দেখেন আপনাদের এই যে 4টা প্রশ্ন আছে, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। এই 4টা থেকে একটা প্রশ্ন আপনি ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। সেটা প্রমাণটা পাইতে পারেন স্যার অ্যানালগ থেকে ডিজিটাল, মানে প্রমাণ করে যে, আর এখান থেকে এটা হচ্ছে প্রমাণ, কিন্তু যে প্রমাণ করে যে স্যার স্টেন গেজের কেস ফ্যাক্টর জিএফ সমান 1+2 গামা, এই প্রমাণটাকে তো আমি করে দিয়েছি আপনাদেরকে, যারা দেখেন নাই অবশ্যই প্লেলিস্ট করা আছে, ওখানে একটু দেখে নেবেন। তারপর দেখেন এই প্রমাণটা কত, ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের কার্যপদ্ধতি ভি আউটপুট সমান R2/R1 V2 - V1, এটা কিন্তু করে দেওয়া আছে ওখানে, ওখানে দেখতে পারবেন। এবার স্যার অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তরের পদ্ধতি, ডিজিটাল টু অ্যানালগ রূপান্তরের পদ্ধতি, আর অ্যানালগ থেকে ডিজিটাল, আবার ডিজিটাল থেকে অ্যানালগ রূপান্তরের পদ্ধতি। এটা কিন্তু আপনাদের বইতে একটা প্রশ্ন ভালো করে দেওয়া আছে, দুইটা প্রশ্ন ভালো করে দেওয়া নেই। এই সংক্ষিপ্ত যে ভিডিওটা দিব ওই ভিডিওর ভিতরে এই দুটো প্রশ্ন পেয়ে যাবেন। এবং আপনারা আবার আমাকে মেসেজ দিয়ে আবার এভাবে বলেন না স্যার যে দিলেন না এরকম না, অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম, যেহেতু বলুন তো সবার পরীক্ষা চলছে, এখন একটু ব্যস্ততার ভিতরে থাকতে হয়, এই জন্য ওগুলো পেয়ে যাবেন। আশা করি স্যার আজকে পেয়ে যেতে পারেন, যেহেতু আজকে আপনার 31 তারিখ, কালকে 1 তারিখ, 6 তারিখে পরীক্ষা, আজকে তো কালকের ভিতরে অবশ্যই পেয়ে যাবেন এগুলো। তাহলে আমাদের এই যে 4টার ভিতরে একটা পাবেন, তাহলে দেখেন এই দুইটার থেকে একটা, 4 দাগ 5 দাগের থেকে একটা, 7 8 9 10 এই 4টা থেকে যে কোনো একটা পাবেন। আর যে কোনো একটা পাবেন, এই একটু কষ্ট করে পড়তে হবে, কিছু করার নাই কিন্তু এখানে। তাহলে এই হলো দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন কিন্তু আপনি এখান থেকে পাবেন। এরপর আসেন স্যার দেখেন এই যে স্যার দশম অধ্যায়, যে স্যার পিএলসি এর লজিক ফাংশন ব্যবহার করে লজিক ফাংশনগুলো ল্যাডার ডায়াগ্রাম সাহায্যে কি করে বর্ণনা করো। এই যে স্যার 10 নম্বরে স্যার এই যে 13 নম্বরটা, এটা কিন্তু একটা প্রশ্ন, ঠিক আছে। আর ল্যাসিং এর সার্কিট ডায়াগ্রাম সব বর্ণনা করো, এই যে 15টা, ঠিক আছে। এই যে দেখেন এই যে দুইটা প্রশ্ন, আর এই দুইটা প্রশ্ন থেকে যে কোনো একটা পাবেন। আর একটা আছে স্যার নিউমেরিক অ্যাক্সেশন পদ্ধতি বর্ণনা করো, এটা 7ম অধ্যায়, এটা তো 7ম অধ্যায়ের প্রশ্ন। আর এটা তো কোনতে 10ম অধ্যায়ের প্রশ্ন, এখান থেকে এই যে 11টা, এই যে নিউমেরিক অ্যাক্সেশন পদ্ধতি বর্ণনা করো।
বা হাইড্রোলিক এবং নিউমেটিক সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ভালভের প্রতীক সহ প্রতীক অঙ্কন করো। তাহলে দেখেন এখান থেকে 11 13 15 এই যে স্যার 11 কিন্তু সপ্তম অধ্যায়ের, 13 14 15 কিন্তু এখানে 14 না পড়ে আমরা এখান থেকে কি পড়ব 13 আর 15, 13 আর 15 কিন্তু দশম অধ্যায়। ঠিক আছে, তাহলে 2 আর 3 3 4 আর 3 কত 7 8 9, এই যদি 9টা যদি পড়েন তাহলে 9টা পড়লে আপনি মিনিমাম 3টা পাবেন, এর বেশিও পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এরপরে স্যার দেখেন 1 নম্বর প্রশ্ন, স্যার 1 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। এই 10টা যদি পড়েন, এই 10টা যদি পড়েন, যেগুলো আমি আগে দিলাম, এই 10টা যদি পড়েন আশা করা যায় 10টা থেকে আপনার 3টা থেকে 4টা প্রশ্ন আপনার অবশ্যই পরীক্ষায় ইনশাআল্লাহ থাকবে। একটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের। ঠিক আছে, এই মেকাট্রনিক শিল্প কলকারখানার উন্নয়নের ভিত্তিস্বরূপ কথাটি কি করো, ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে 1 দাগ এবং 2 দাগ, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন, এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর প্রশ্ন। হ্যাঁ, চ্যাপ্টার 1 এর প্রশ্ন 1 আর 2, যে মেকাট্রনিক শিল্প কলকারখানার উন্নয়নের ভিত্তিস্বরূপ কথাটি কি করো, ব্যাখ্যা করো। আর কম্পিউটার ইন্টিগ্রেশন ম্যানুফ্যাকচারিং পদ্ধতি পরিবেশের মেকাট্রনিক্সে ব্যবহার করা যায় কি, সেটা কি করো, ব্যাখ্যা করো বা বর্ণনা করো। এই যে স্যার আমি যে প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দিয়েছি, এই দুইটা প্রশ্ন খুব ভালো করে পড়বেন, কারণ প্রথম অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন সবসময় থাকে, যেহেতু মেকাট্রনিক্স এর বই মেকাট্রনিক্স প্রথম অধ্যায়, এটা কিন্তু অবশ্যই পরীক্ষায় থাকে। এবার স্যার এই যে 3 নম্বরটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এইটা যদি রচনামূলকে না থাকে তাহলে এটা সংক্ষিপ্ত কোনো ভাবে মিস করবে না। ওপেন লুপ আর ক্লোজ লুপ। ওপেন লুপ তো আপনারা মোটামুটি সবাই বলে, ওপেন লুপ কাকে বলে, যে ইনপুটের কোয়ান্টিটির উপর যদি আউটপুট কোনো প্রকার প্রভাব বিস্তার না করে তাকে বলে আমরা ওপেন লুপ। আর ইনপুট কোয়ান্টিটির উপর যদি আউটপুট প্রভাব বিস্তার করে তাকে আমরা কি বলি, ক্লোজ লুপ। আপনাদের ব্লক ডায়াগ্রাম সহ কি করতে হবে, বর্ণনা করতে হবে। এটা হয় সংক্ষিপ্ত আসবে না রচনামূলক আসবে কিন্তু এখান থেকে ইনশাআল্লাহ। আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি বললাম যে আগামী ভিডিও থেকে সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব, এবং ওখান থেকে ইনশাআল্লাহ স্যার আপনি 80% থেকে 90% সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবেন। ওকে, তাহলে এটা ছিল আমাদের কোন অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। তারপর স্যার এই যে 4 5 6 স্যার এলভিডিটি কিন্তু সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। স্যার এলভিডিটির গঠন এবং কার্যপদ্ধতি বর্ণনা করো। এটা কিন্তু 6 দাগ কিন্তু স্যার সংক্ষিপ্তের জন্য মোস্ট অবশ্যই পড়া লাগবে। আর এই দুটো স্যার রচনামূলকের জন্য, কারণ দেখেন রচনামূলক কিন্তু একটা প্রমাণ আপনাদের থাকবে, তার মানে দেখেন এই প্রমাণ আর এই প্রমাণ, এই দুটো প্রমাণ পড়লে আশা করা যায় ইনশাআল্লাহ একটা প্রমাণ আপনি কিন্তু পরীক্ষায় পেয়ে যাবেন। ঠিক আছে, এলভিডিটি এর গঠন এবং কার্যপদ্ধতি বর্ণনা করো। এটা হচ্ছে স্যার কোন অধ্যায়, স্যার তৃতীয় অধ্যায়ের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এই যে 4 5 6 এটা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। তারপর স্যার যে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের কার্যপদ্ধতি বর্ণনা করো। এটা ভি আউটপুট সমান R2 R1 V2 V1। এটা হচ্ছে স্যার, এটা তারপর অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে অ্যানালগ রূপান্তরের পদ্ধতি। এগুলো সব কোন অধ্যায়ের প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। এই চারটা থেকে একটা আপনি এমনি পাবেন প্রশ্ন। ঠিক আছে, কেউ যদি মনে করেন স্যার আমি শুধুমাত্র 3টা রচনামূলক লিখবো, তাহলে কি এই 4টা পড়বেন, আর এই 2টা পড়বেন, আর এই প্রথমটা পড়েন, বা এইখান থেকে স্যার আপনি এই যে 11 দাগ 12 দাগ অথবা 13 15 এই প্রশ্নগুলো পড়লে তাদের হয়ে যাবে। তারপর নিউমেটিক অ্যাকচুয়েশন পদ্ধতি বর্ণনা করো। নিউমেটিক অ্যাকচুয়েশন পদ্ধতি আর হাইড্রোলিক এবং নিউমেটিক, এখন দেখেন বর্তমান সময় কিন্তু আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু স্যার নিউমেটিকের মাধ্যমে পরিচালিত হয়। নিউমেরিক্যাল কন্ট্রোল মানে নিউমেটিক। সেই জন্য কিন্তু স্যার সেই সুবাদে কিন্তু আমাদের এই যে স্যার আপনার 11 দাগ এবং 12 দাগ এই দুটো থেকে কিন্তু একটা প্রশ্ন পড়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে সপ্তম অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, আপনাদের বইয়ের কিন্তু সপ্তম অধ্যায়ের প্রশ্ন। আচ্ছা, এরপর স্যার এই যে পিএলসি এর লজিক ফাংশন গুলো ল্যাডার ডায়াগ্রাম থেকে অবশ্যই থাকবে, এবং এটা হচ্ছে স্যার দশম অধ্যায়, এবং এই অধ্যায় থেকে কিন্তু স্যার আরো প্রশ্ন আছে আমাদের। সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন লজিক সার্কিট আছে, বিভিন্ন লজিক সার্কিটের স্যার আমাদের এই বলতে পারে প্রতীক ট্রুথ টেবিল অঙ্কন করতে বলতে পারে, যেমন বিভিন্ন প্রকার লজিক ফাংশন করে এন্ড গেট, অর গেট, নর গেট। আমি কিন্তু ভিডিওতে দেওয়া আছে আপনাদের, যারা আপনারা পারেন না ওখানে দেখে নেবেন। ঠিক আছে, এক ভিডিওতে কিন্তু সবকিছু করে দেওয়া আছে। তার মানে আপনি স্যার 13 14 15 এর ভিতর থেকে একটা প্রশ্ন কিন্তু পাচ্ছেনই, এটা হলো দশম অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, চিত্র সহ সেট ও রিসেট পদ্ধতি বর্ণনা করো। সেট আর রিসেট। ঠিক আছে, এই সেট এবং রিসেট প্রশ্নটা কিন্তু ওই এটা হচ্ছে 11তম অধ্যায়ের প্রশ্ন 16 দাগ। এটা কিন্তু স্যার বিভিন্ন ভাবে কিন্তু আমাদের কিন্তু পরীক্ষায় আসে, একটু আপনারা দেখবেন। সেট এবং রিসেট এই পদ্ধতি কি করে বর্ণনা করো। আর স্যার এই যে স্যার 17 দাগটা, 17 অবশ্যই ভালো করে পড়বেন, কারণ আমরা কিন্তু পিএলসি এর মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই কি নিয়ন্ত্রণ করি, আমাদের যে ট্রাফিক কন্ট্রোল গুলো আছে
ট্রাফিক কন্ট্রোলগুলো কিন্তু আমরা পিএলসি এর মাধ্যমে নিয়ন্ত্রণ করি। তো এখানে বলছে স্যার ল্যাডার ডায়াগ্রাম সহ ট্রাফিক লাইন কন্ট্রোল সিস্টেম গুলো ব্যাখ্যা করো। আমি এই প্রশ্নটাকে আমার ব্যক্তিগত আমি এটা ভেরি দিলাম, ঠিক আছে, ভেরি দিলাম। অবশ্যই স্যার এটা ভালো করে পড়বেন। এটা 12তম অধ্যায়, এটা হচ্ছে কততম অধ্যায়? 12তম অধ্যায়। আর ওইখানে যেটা আছে স্যার ল্যাডার ডায়াগ্রামের মৌলিক কাউন্টার পদ্ধতিগুলো বর্ণনা করো, ওইটা 12তম অধ্যায় প্রশ্ন। মোট 18টা প্রশ্নের ভিতরে আপনারা যেগুলো খুব ভালো করে পড়বেন সেগুলো আমি ভালো করে বলে দেই। প্রথম পড়বেন স্যার একটা খুব ভালো করে পড়বেন রচনামূলকের জন্য। তারপর স্যার এখান থেকে আপনারা 4 দাগ 5 দাগ খুব ভালো করে পড়বেন রচনামূলকের জন্য। তারপর 7 8 9 10 এগুলো তো পড়বেন। তারপর নিউমেরিক অ্যাক্সেশন 11 দাগ পড়বেন। তারপর স্যার এখান থেকে 13 দাগ পড়বেন। তারপর সার্কিট ডায়াগ্রাম, তারপর স্যার 16 দাগ পড়বেন, 17 দাগ পড়বেন, ঠিক আছে। এইগুলো খুব ভালো করে পড়বেন। এবং এইখান থেকে কিন্তু সংক্ষিপ্ত জন্য যেমন বললাম 3 দাগ 3 নাম্বার বললাম, 6 নাম্বার বললাম। তারপর এখান থেকে স্যার এই যে 12 দাগ, ঠিক আছে, 12 দাগ এইগুলো কিন্তু তারপর ল্যাসিং কিন্তু একটা সংক্ষিপ্ত থাকবে, ল্যাসিং এবং সিকোয়েন্সের পদ্ধতি বর্ণনা করো। এই 14 দাগটা আপনারা সংক্ষিপ্ত জন্য ধরে নিতে পারেন এই প্রশ্নগুলো। আর ল্যাডার ডায়াগ্রামের সাথে মৌলিক কাউন্টার পদ্ধতিগুলো বর্ণনা করো, ওটা মোটামুটি ইম্পর্টেন্ট 50-50, ওটা খুব বেশি একটা জোরালো না, কিন্তু 50-50 দেখে যাবেন। এবং যেগুলো স্যার যে টিক দিয়ে দিয়েছে স্যার এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়বেন। এবং আগামী ক্লাসে কিন্তু আমরা সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব, এবং ওখান থেকে কিন্তু সংক্ষিপ্ত মোটামুটি আপনি 80% কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।